আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শেখ হাসিনার যে ইন্টারভিউটা গত 5 তারিখে হলো, অগাস্টের 5 তারিখে, মানে আমাদের জুলাই যে আন্দোলন ছিল, সে আন্দোলনের যে সরকার পতনের যে আন্দোলন, সে আন্দোলনের যে বর্ষপূর্তিতে 2 বছর পূর্তি উপলক্ষে ঢাকায় আমরা এক ধরনের অনুষ্ঠান করেছি। আর ওদিকে দিল্লিতে ওই একই দিনে, এটা কাকতালীয়ভাবে না, আমার মনে হয় পুরোপুরি পরিকল্পিতভাবে ওখানে যে অনুষ্ঠানটা হয়েছে, সেটা যদিও হয়েছে যে নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্স ক্লাবের উদ্যোগে, কিন্তু ওখানে যারা জড়িত ছিলেন প্রায় সবাই বাংলাদেশের লোকজন, আমরা এটা দেখেছি। এবং তারা এখানে আয়োজন করেছেন, শেখ হাসিনা বক্তব্য দিয়েছেন, শেখ হাসিনা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন। সেখানে সাংবাদিক বিভিন্ন দেশেরই ছিল, বিভিন্ন সংবাদ মাধ্যমের ছিল, উনি উত্তর দিয়েছেন। এবং সেই সমস্ত উত্তরে বাংলাদেশ প্রসঙ্গ, বাংলাদেশের বর্তমানে যারা দেশ শাসন করছেন তাদের প্রসঙ্গ ঘুরে ফিরে এসেছে। এই প্রেক্ষিতে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা তীব্র প্রতিবাদ দিয়েছে এবং সেটা প্রেস রিলিজ আকারে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে দিয়েছে, অফিসিয়াল পেজে তারা সেটাকে পোস্ট করেছে। এবং সেখানে ভারতের ভূমিকার সমালোচনাও করা হয়েছে। এখন এই যে ভারতের ভূমিকার সমালোচনা, এটাকে ভারত এখন কিভাবে রিয়েক্ট করছে, তারা কি বলছে, সেই জবাবটা আজকে আমরা পেলাম এভাবে যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের নিয়মিত একটা ব্রিফিং করেন প্রতি সপ্তাহে। আজকে তাদের একটা ব্রিফিং ছিল। সেই ব্রিফিংয়ে তাদের যে মুখপাত্র রণধীর জয়সওয়াল, তিনি সরাসরি এই প্রসঙ্গে উত্তর দিয়ে, ওনাকে প্রশ্ন করা হয়েছিল, সাংবাদিকরা প্রশ্ন করেছেন, উনি উত্তর দিয়েছেন। এবং সেখানে রণধীর জয়সওয়াল সরাসরি বলেছেন যে ওই দিনে যে অনুষ্ঠানটা, সেটার আয়োজনের সঙ্গে ভারত সরকারের জড়িত নয়, একটা বেসরকারি পর্যায়ের আয়োজন হতেই পারে, ওটা নিয়ে ভারত সরকারের কোনো বক্তব্য নেই, ওনারা এর সঙ্গে জড়িত নয়, এটা ক্লিয়ার করেছেন। এবং দ্বিতীয় যে কথাটা বলেছেন, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলে আমার কাছে মনে হয়েছে, তিনি বলেছেন যে ওই মঞ্চ থেকে যা কিছু বলা হয়েছে, মানে কেবল শেখ হাসিনা না, অন্যরাও যা কিছু বলা হয়েছে, বিশেষ করে বাংলাদেশে বৈধভাবে গঠিত সরকারের বিরুদ্ধে, এই যে বৈধভাবে গঠিত, এটাকে উনি বলেছেন ইংরেজি টার্মে, তো বলেছেন ইংরেজিতে বলেছেন যে ডিউলি কনস্টিটিউটেড, মানে বৈধভাবে গঠিত যে সরকার, সেই সরকারের বিরুদ্ধে ওই মঞ্চ থেকে যা কিছু বলা হয়েছে, ভারত সরকার সেটাকে অনুমোদন করে না। কথা কিন্তু একদম ক্লিয়ার যে ওনারা ওখানে বসে যা কিছু বলে, যেমন ওখানে বসে সজীব ওয়াজেদ জয় তিনি বলেছেন বাংলাদেশ ধীরে ধীরে পাকিস্তান হয়ে যাচ্ছে, ভারত এটাকে অনুমোদন করে না। ওখানে বলা হয়েছে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র হচ্ছে, ভারত এটাকেও অনুমোদন করে না। মানে যা কিছু বলা হয়েছে, ভারত সরকার তার কোনোটাই অনুমোদন করে না। এই যদি হয় অবস্থান, এটা কিন্তু একটা জিগজ্যাগ পাজলের মতো মনে হচ্ছে আমার কাছে। ভাবুন ব্যাপারটা একবার। বাংলাদেশ আগেই বলেছে যে আপনারা এই ধরনের একটা প্রোগ্রাম হতে দিয়েন না, কারণ ঘোষণা তো আরও আগে এসেছে। ভারত সেটা হতে দিয়েছে, দিয়ে বলছে যে এখানে যা যা বলা হয়েছে এগুলোর প্রতি আমার কোনো সমর্থন নেই। তাহলে ভারতের এই ভূমিকাকে কি আপনারা দ্বৈত ভূমিকা বলবেন? যেটা কথা আছে না, চোরকে বলে চুরি করো, পুলিশকে বলে ধরো, এটা কি ওই ধরনের কিছু একটা? আমার কিন্তু তা মনে হয় না। কারণটা হলো এই যে ভারতে বসেও অনেকে অনেক কিছু বলতে পারে, এটা একটা বেসরকারি সংগঠনের আয়োজন, এটাকে ভারত বাধা দিবে কিভাবে? ভারত তো একটা ডেমোক্রেটিক কান্ট্রি, পৃথিবীর যে কোনো কান্ট্রিতে বসে এটা কিন্তু আপনি বাধা দিতে পারেন না। এটা তাদের মতামত তারা প্রকাশ করছে, এবং কতগুলি সাংবাদিক জার্নালিস্টদের একটা ক্লাব, তারা এটা আয়োজন করেছে, সেখানে যে কেউ যুক্তও হতে পারে, এটা তো হতেই পারে। তো সেটা যদি হয়, সেটা কিন্তু ভারত বাধা দিতে পারবে না। কিন্তু ভারত ওখানে যা বলা হয়েছে সেটাকে সমর্থন করে না। দেখুন, এই কথাটা কিন্তু আমি বারবার বলার চেষ্টা করছি যে ওখানে একটা ইভেন্ট হয়েছে, ইভেন্টে কিছু স্পিচ আছে, কিছু বক্তব্য আছে, আমি বক্তব্যটাকে সমর্থন করব না। বাংলাদেশের আদালত সেই বক্তব্য যদি হেড স্পিচ হয়, যদি বিদ্বেষ ছড়ানো বক্তব্য হয়, সেই বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে। কিন্তু ওই ঘটনার কথা আমি বলতে পারবো না, এটা বেআইনি, এটা হয় না।
এটাও গণতান্ত্রিক। আমি কিন্তু গত দুদিন ধরে এই কথাটাই বলছি যে বাংলাদেশের ডাক্তার জাহেদ যেটা বলেছেন, যেটা প্রচারই করা যাবে না, এটা বেআইনি কাজ বলেছেন। ওনার এই নির্দেশনা, ওনার এই মন্তব্য আইনকে সাপোর্ট করে না, আইন ওনার বক্তব্যকে সাপোর্ট করে না। ওনার যে বক্তব্য, তার মধ্যে যদি কোনো বিদ্বেষ ছড়ানো বক্তব্য থাকে, মানুষের মধ্যে অস্থিরতা তৈরি করে, সেই বক্তব্য প্রচার করা যাবে না। আচ্ছা বলুন তো, যদি আপনার বক্তব্যটা না শোনেন, তাহলে কি করে বুঝবেন সেই বক্তব্যটা বিদ্বেষ ছড়ানো কি ছড়ানো নয়? তাহলে শুনতেও মানা নাই। আমি তো নিশ্চিত একটা জাহেদের বক্তব্য শুনেছেন। আমি এটাও নিশ্চিত বিএনপির কেন্দ্রীয় কমিটির যারা নেতৃত্ব আছে, তারা প্রায় সবাই এই বক্তব্য খুব মন দিয়ে শুনেছেন। শোনাটা অন্যায় নয়। অন্যায় হলো ওইখান থেকে যে বক্তব্যগুলো, যেমন বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়ে যাচ্ছে, যদি এই কথাটা বলা হয়, বাংলাদেশ পাকিস্তান হয়ে যাচ্ছে, এই ধরনের যে কথাগুলো আছে, এই কথাগুলো আপনারা প্রচার করতে পারবেন না যদি সেটা শেখ হাসিনা বলেন। তাহলে যদি জয় বলেন, জয় তো আর শেখ হাসিনা না। জয়ের কথার উপর কিন্তু কোনো জুডিশিয়াল এম্বার্গো নাই, তো জয় একটা বলতেই পারে। এখনও তো অনেকে বলছে, এখন কি বাংলাদেশে অবস্থান করে বাংলাদেশের বিরোধী দল অমুক তমুক তারা বলছে না যে এই সরকার আওয়ামী লীগের সঙ্গে মিশে যাচ্ছে? বলছে তো। এর মাধ্যমে তো মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে পারে, বিদ্বেষ ছড়াতে পারে, পারে তো। কিন্তু যেহেতু এগুলো আদালত কর্তৃক এই বক্তব্যগুলোর উপর নিষেধাজ্ঞা দেওয়া হয় নাই, এই দলের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয় নাই, অতএব এগুলো চলতে পারে। কেউ বললেই যে মানুষ এটা বিশ্বাস করবে তাও তো নয়। কাজেই এটা নিয়ে কোনো আপত্তি, কিন্তু ওখানে যেহেতু শেখ হাসিনার বক্তব্যের উপর আদালতের এক ধরনের নিষেধাজ্ঞা আছে এবং সেটা বিদ্বেষ উৎপাদনকারী বক্তব্যের ব্যাপারে, কাজেই সেটা প্রচার করা যাবে না। এটার ব্যাপারে আমিও আদালত দিয়েছে, ভালো মন্দ ব্যাপার না, আমার ভালো লাগলো না, এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো আদালত আদেশ আমরা মানতে বাধ্য। কিন্তু ওখানে যে একটা ঘটনা ঘটেছে সেটা আমি বলতে পারবো না কেন? ওখানে যে একটা অনুষ্ঠান হয়েছে, কে কে বক্তৃতা দিয়েছে, সেগুলো কি আমি বলতে পারবো না? পারবো। এমনকি জয় যেটা বলেছেন সেটাও আমি বলতে পারবো। কিন্তু যেটা হয়েছে, ঘটনা ঘটার পর বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে আপনারা জানেন যে একটা প্রেস লিস্ট দিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা প্রেস লিস্ট দিয়ে তীব্র নিন্দা করেছে, ক্ষোভ প্রকাশ করেছে, ভারতের প্রতি ক্ষোভটা তারা প্রকাশ করেছে। এবং সেই ক্ষোভের ব্যাপারেই কিন্তু, ক্ষোভের ভিত্তিতেই এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবেই কিন্তু মিস্টার জয়সওয়াল এই কথাটা বলেছেন। এবং জয়সওয়াল যে কথাটা বলেছেন, এইটা বলার মাধ্যমে আমি কিন্তু এখানে বাংলাদেশ ভারতের যে পারস্পরিক সম্পর্ক, এই সম্পর্কের ব্যাপারটা সম্বন্ধে একটা ধারণা পেতে চাই এবং এটা আপনাদের সঙ্গে আমি একটু মত বিনিময় করতে চাই। দেখুন, ভারতের এই বক্তব্যটা কিন্তু খুবই স্পষ্ট যে ওনারা শেখ হাসিনার বক্তব্য এবং এই সরকার সম্পর্কে যে বক্তব্য, সেগুলিকে ওনারা সমর্থন করেন না এবং ওই অনুষ্ঠানের কারো বক্তব্য ওনারা সমর্থন করেন না। তাহলে এখন দাঁড়ালো কি? তাহলে শেখ হাসিনার অবস্থানটা ওখানে কী দাঁড়ালো? দেখুন, আমাদের সরকার দাবি করেছিল শেখ হাসিনাকে যেন কথা বলতে না দেওয়া হয়। তাহলে সেক্ষেত্রে আবার একটা প্রশ্ন কিন্তু উঠে, শেখ হাসিনাকে কথা বলতে দেওয়া না দেওয়ার ব্যাপারে ভারত কিভাবে তার নিষেধাজ্ঞা জারি করবে? ভারতের যে শেখ হাসিনা আছে গত 2 বছর ধরে, আপনাদের মনে একটা প্রশ্ন কি জাগে নেই কখনো, শেখ হাসিনা এখানে স্ট্যাটাসটা কী, সেখানে কী হিসেবে আছে? আপনি যখন ভারতে যান অথবা অন্য কোনো দেশে যান, নানা ধরনের কিন্তু ভিসা আছে। কোনোটা ট্যুরিস্ট ভিসা, কোনোটা বিজনেস ভিসা, কোনোটা ডিপ্লোম্যাটিক ভিসা, কোনোটা অফিসিয়াল ভিসা, মানে নানা ধরনের ভিসার ক্যাটাগরি কিন্তু আছে। তার মানে আপনার ভিসার ক্যাটাগরিটা কি? মানে শেখ হাসিনার ভিসার উনি তো ভিসা নিয়ে যাননি এখান থেকে, তো ওখানে রাষ্ট্র কীভাবে তাকে থাকতে দিয়েছে, কী হিসাবে থাকতে দিয়েছে? উনি কি এখানে বন্দী, উনি কি এখানে গ্রেপ্তার হয়েছেন, নাকি ওখানে অতিথি? এই ব্যাখ্যাটা কিন্তু আমরা এখনো কেউ জানি। আমরা গত বছরের না, তার আগের বছর 2024-এর অগাস্টে উনি ওখানে যাওয়ার পর বোধহয় 1 সপ্তাহ না 2 সপ্তাহ পরে ভারত সরকার একটা বলেছিলেন উনি এখানে অতিথি হিসেবে আছেন এবং ওনাকে সর্বোচ্চ নিরাপত্তাও দেওয়া হচ্ছে। তো যদি অতিথি হিসেবে থেকে থাকেন, তাহলে ওনাকে কি গত 2 বছরে একবারও পাবলিকলি দেখা গেছে? একবারও দেখা যায়নি। তো অতিথি কি কোথাও যেতে পারেন? অতিথিকে শপিং মলে যেতে পারেন, অতিথিকে পাবলিক প্লেসে যেতে পারেন না? পারা তো উচিত। তো উনি পারেন না কেন? এই 2 বছরে ওনার কোনো ফটোগ্রাফ কেউ দেখেছেন?
ভিডিও বাদ দেন, কোনো স্থির চিত্র কেউ দেখেছেন? কেউ দেখেন নাই। এই দেশেও দেখে নাই, ওই দেশেও দেখছি কিনা আমরা জানি না, কোনো পাবলিক কোথাও আমরা দেখি নাই। আমি বলেছিলাম একবার যদি এটা ভিডিও ইন্টারভিউ হতো তাহলে আমার দেখার খুব ইচ্ছা ছিল যে ওনার চেহারা কেমন হয়েছে 2 বছরের পর। বয়স তো ওনার হয়েছে, 80 বছর বয়স হয়েছে, ওনার কেমন আমার দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু সেই ইচ্ছে পূরণ হয়নি। তাহলে ওনার এখানে স্ট্যাটাসটা কী, এটাও কিন্তু জরুরি। আমি মনে করি আমাদের সরকারের উচিত হবে জানতে চাওয়া যে ওনার এখানে স্ট্যাটাসটা কী। দেখুন, হাদির মৃত্যুর পর হাদির যিনি কথিত হত্যাকারী, অভিযুক্ত, হত্যা অভিযুক্ত, সেও কিন্তু ভারতে আছে এবং তার স্ট্যাটাস কি, সেখানে গ্রেপ্তার অবস্থায় আছে, অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে ওকে গ্রেপ্তার করা হয়েছে। তো তার তো একটা স্ট্যাটাস থাকবে। আমাদের শেখ হাসিনার স্ট্যাটাস কি আমরা কেউ জানি না, জানা আমাদের অধিকার নাই। আছে তো, আমি সরকারকে বরং জিজ্ঞাসা করবো ওনার স্ট্যাটাসটাকে আপনারা জানুন, জেনে আমাদেরকে জানান, আমরাও একটু বুঝতে চাই। তাহলে যদি উনি গ্রেপ্তার হয়ে থাকেন তাহলে তো ওনার ভিডিও বা অডিও কোনো বক্তব্য দেওয়ার অধিকার ওনার নাই। যেহেতু উনি অডিও বক্তব্য দিচ্ছেন সেহেতু আমার ধারণা উনি এখানে গ্রেপ্তার অবস্থা নাই, বরঞ্চ উনি অতিথি হিসেবে আছেন। যে অতিথি হিসেবে যদি উনি থাকেন, এটা যদি স্ট্যাটাস হয়, তাহলে ভারত তাকে কীভাবে বলবে যে আপনি কথা বলেন না? কাজেই ভারতের মিস্টার জয়সওয়াল যে কথাটা বলেছেন আমি কিন্তু এটাকে খুবই সমর্থন করি এবং উনি খুবই কূটনৈতিক ভাষায় বলেছেন যে আমরা ওনার বক্তব্যটাকে আমরা সমর্থন করি না। এবং আমার যেটা এখান থেকে আমি আরেকটা ইঙ্গিত পেতে চাই, সেটা হলো এই যে বাংলাদেশের খুব কড়া ক্ষোভ প্রকাশ করার মাধ্যমে যে বিবৃতিটা দিয়েছে, প্রেস লিস্টটা দিয়েছে, সেটা তার পরিপ্রেক্ষিতে জয়সওয়ালের এই বক্তব্য, এই সব মিলিয়ে আমি কিন্তু প্রথমে কিন্তু প্রেস লিস্ট দেখে আমার একটু আশঙ্কা তৈরি হয়েছিল, তাহলে কি ভারতের সঙ্গে আমাদের সম্পর্কর অবনতি হবে কিনা। কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে না, অবনতি হবে না। গত কদিন ধরে যে একটা সম্পর্কে উন্নতির একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল, সবাই বারবার বলছিল। এর মধ্যে দেখলাম আমাদের জ্বালানি মন্ত্রী ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আনার কথাও বলছেন। এই সবগুলি মিলিয়ে যে দুই দেশের প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতির একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, আমার মনে হয় সেই সম্ভাবনার ক্ষেত্রে কোনো রকম ভাটা পড়বে না। এটা আমি মনে করি ইতিবাচক, আমাদের দুই দেশের জন্য ইতিবাচক। কারণ আমি নিজেও মনে করি যে এগুলো নিয়ে এত বাড়াবাড়ি করার দরকার নেই। কে কী বললো না বললো কিচ্ছু আসে যায় না। আর সম্পর্কের ক্ষেত্রে আমরা সবসময় বলি যে ব্যক্তিতে ব্যক্তিদের সম্পর্ক আর রাষ্ট্রের সম্পর্কে কিন্তু বিরাট তফাৎ। দুইটা রাষ্ট্র পাশাপাশি থাকলে নানা ধরনের সম্পর্ক তৈরি হওয়া প্রয়োজন। শত্রু রাষ্ট্রের মধ্যেও কিন্তু বাণিজ্যিক লেনদেন হয়। কাজে আমি মনে করি সেই সমস্ত সম্পর্ক আরও বাড়ুক, ভালো হোক, এটাই হলো আমাদের প্রত্যাশা। কারণ তাতে আমাদের উভয় দেশেরই সুবিধা। আর হেট স্পিচ, এটা কি শেখ হাসিনা কি আমাদের এখান থেকে কেউ, কোনো ধরনের হেট স্পিচই আমি মনে করি প্রত্যাশিত নয়। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। পরবর্তীতে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।